নিশির ডাক। স্বপন বুড়ো। ঘন্টা যখন এক্কেবারে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আল্লাদি পিসির কোলেই মানুষ হয়। আল্লাদি পিসির ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন, মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলেই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সেটাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে এক্কেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন। তাই আল্লাদি পিসির কোলেই ছেলে দিয়ে তারও সকল রকম নিশ্চিন্দি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ খেয়ে বাঁচি। বর্ষার যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি আর ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে। আবার ঝন্টাই পিসির সব। আল্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগবালাই নেই। অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধরতে পারেননি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গে কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন কীরকম শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুধন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার ওপর উঠে বসলি কেন রে? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আল্লাদি পিসি আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে, মাথায়, পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম 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 রাম। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো তো, পোড়ার মুখী আল্লাদি মরেনি, তাই বুঝি এখনও আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি এক্কেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মুটকে রেখে দিত। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা চলত। কেউ বিশ্বাস করে, কেউ আবার হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। সে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিকে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্ত জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব।
এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠছে, দেখবি আয় রে, তোর পোলাটা নিয়ে আসতে ভুলিস না যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার ওপর উঠে বসলো। আশপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা বেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালের সঙ্গেই এনেছিল, সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ যে সেই শ্যাওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকেই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল, ওরে ঝন্টা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাই না রে। আহ্লাদি পিসির কথা যত কানে আসে আর ঝন্টা তত ছোটে। হঠাৎ সে দেখলো বিরাট লম্বা শ্যাওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছলো, ওরা দেখলো ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা জ্ঞান ফিরে পেল এবং তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মটকে রাখে। কিন্তু শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ঘরে ছেলের শিয়রে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে কি হলো? কি কুক্ষণেই না পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম গো। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায়, কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে দেয়। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, 1 গ্লাস ঠান্ডা জল দাও না গো। মুখের কথা খসতেই যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলমল পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিসনি ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি
আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার আবার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এ তো কাশির জর্দা রে, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল, জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই আহ্লাদি পেতনির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে, কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি, আবার মানুষ, জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণ টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটা ঝিঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটাও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশপাশের 10টা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবায় ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘ ঢেকে পড়েছে। মাথার ওপর কালপুরুষ। একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানির কথা শোনা গেল, ঝন্টা উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। উদাস বৃষ্টিতে ঝন্টা উঠে বসলো। কার ডাক? কোথায় যেতে হবে কিচ্ছু জানে না সে। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। ঝন্টা উঠে আয়, জলের ধারে মাছ থই থই করছে। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান? আজ আর পোলো নিস নে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ছটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে
ঝনটা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষিয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আল্লাদি পোড়ার মুখী বেতনি হয়েও ওকে বলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিয়ে গেল। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো, চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করছে। দর্শক বন্ধুগণ, এমনই সব আকর্ষণীয় ভৌতিক কাহিনী শুনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল